হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সকলকে আইসি একাডেমিতে স্বাগত। আমি তোমাদের রজত স্যার। আজকে আলোচনা করব স্ট্যাটিক জিকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, আমাদের ইন্ডিয়ান স্ট্যাটিক জিকে, ইন্ডিয়াস হাইয়েস্ট, লংগেস্ট, বিগেস্ট, লার্জেস্ট এবং ইন্ডিয়া জাতীয় আরও যে সমস্ত জিকে ওরিয়েন্টেড যে টপিকগুলো থেকে কোশ্চেন এসে থাকে সেই বিষয় নিয়ে আজকে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব। আচ্ছা, আজকের যে ক্লাসটা, এই ক্লাসটা মূলত আমাদের এসএসসি এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এসএসসি ছাড়াও আমাদের রেলওয়ে, সেন্ট্রাল গভর্নমেন্টের আদার্স এক্সাম এবং আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামেও কিন্তু এই জায়গা থেকে প্রচুর কোশ্চেন এসেছে। আমি আজকের ক্লাসের প্রতিটা টপিকের সঙ্গে আরও ডিটেলসে, আরও বিস্তারিত আরও কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকের ক্লাসটাকে তোমরা ফলো করবে, তাহলে এই টপিক থেকে, ইন্ডিয়াস হাইয়েস্ট, বিগেস্ট, লার্জেস্ট থেকে আশা করি আর কোনো জিজ্ঞাস্য বা আর কোনো কোশ্চেন তোমাদের আননোন থাকবে না। চলো শুরু করি। আচ্ছা, প্রথমে আমরা ট্রেন দিয়ে শুরু করব। আমাদের ফাস্টেস্ট ট্রেন আমরা সকলেই জানি যে বন্দে ভারত এক্সপ্রেস আমাদের সব থেকে ফাস্টেস্ট ট্রেন। এই জায়গা থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যেটা আমাদের জেনে রাখা দরকার আছে, যেগুলো পরীক্ষায় আসে। বন্দে ভারত এক্সপ্রেস এর গতিবেগ হচ্ছে 180 কিমি/আওয়ার্স। আচ্ছা, এই জায়গা থেকে আর কি কি জানতে হবে? এখান থেকে জানতে হবে যে আমাদের ফাস্টেস্ট ট্রেন বন্দে ভারত, কিন্তু যদি বলা হয় যে ফাস্টেস্ট অপারেশনাল ট্রেন, দেখো ফাস্টেস্ট ট্রেন, এই ট্রেনটা 180 কিলোমিটার গতিতে যেতে পারে, কিন্তু যাওয়ার ক্ষমতা নেই। সেটা বিভিন্ন পারিপার্শ্বিক বা আমাদের প্ল্যাটফর্ম বা আমাদের ট্রেন বা আমাদের ট্র্যাক বা আরও বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচারের কারণে আমরা কিন্তু যেতে পারি না এই স্পিডে। যেটা অপারেশনালি হাই স্পিড এই মুহূর্তে আছে হচ্ছে আমাদের নমো ভারত এক্সপ্রেস। তার মানে যদি অপারেশনালি হাইয়েস্ট মানে সব থেকে ফাস্টেস্ট ট্রেন বলা হয়ে থাকে, সেটা হচ্ছে নমো ভারত। এখানে এন ফর নরেন্দ্র, এমও ফর মোদি, নরেন্দ্র মোদী ভারত বা নমো ভারত, এটা হচ্ছে আমাদের অপারেশনাল স্পিডের দিক থেকে হাইয়েস্ট ট্রেন। আচ্ছা, এবারে এর আগে পর্যন্ত বন্দে ভারতের আগে হাইয়েস্ট ট্রেন, সব থেকে ফাস্টেস্ট ট্রেন ছিল গতিমান এক্সপ্রেস, যার স্পিড 160 কিলোমিটার/আওয়ার্স। আমাদের নমো ভারত এটা অপারেশনালি 160-তে যেতে পারে, এটা অপারেশনালি যেতে পারে, কিন্তু আমাদের এর আগে গতিমান এক্সপ্রেস এই ট্রেন আমাদের 150+ গতিতে যেতে পারতো। যদিও বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে যায় অপারেশনাল স্পিড 130। যদি পরীক্ষায় কোশ্চেন আসে যে ফাস্টেস্ট ট্রেন কোনটা, অবশ্যই হবে বন্দে ভারত এক্সপ্রেস। যদি বলা হয় হাইয়েস্ট অপারেশনাল স্পিড বা অপারেশনাল স্পিডের ওপর ভিত্তি করে আমাদের ফাস্টেস্ট ট্রেন কোনটা, সেটা হবে নমো ভারত। আচ্ছা, বন্দে ভারত থেকে আর কি কি কোশ্চেন আমাদের আসতে পারে? প্রথম কোশ্চেন, যে বন্দে ভারত কবে লঞ্চ হয়, সেটা হচ্ছে 2019 সালে দিল্লি থেকে বারাণসী রুটে। আচ্ছা, আর কি? এই ট্রেনটার প্রিভিয়াস নেম কি? ট্রেন 18। কেন ট্রেন 18 মনে রাখবে কিভাবে? না, আমাদের বন্দে ভারত লঞ্চ হয়েছিল 2019 সালে। তার মানে কনসেপ্টটা কবেকার? কনসেপ্টটা 2018 সালের কনসেপ্ট। 18 সালের কনসেপ্ট 19 সালে লঞ্চ হয়েছে। তাই এই ট্রেনটার আমাদের নাম রাখা হয়েছিল তখন ট্রেন 18। কি নাম রাখা হবে ঠিক করে উঠতে পারছিল না। পরবর্তীকালে এই ট্রেনটার নাম রাখা হয় আমাদের বন্দে ভারত এক্সপ্রেস। আচ্ছা, আমাদের পশ্চিমবঙ্গের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ যে পশ্চিমবঙ্গে প্রথম কোন রুটে এই বন্দে ভারত ট্রেন চলাচল করে, সেটা হচ্ছে আমাদের হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি রুটে প্রথম বন্দে ভারত ট্রেন চলাচল করে। এখন আনলিমিটেড বন্দে ভারত ট্রেন চলাচল করছে, তাই পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ নয়। আচ্ছা, এবারে দেখো নমো ভারত, যেটা নিয়ে বলছিলাম, নমো ভারত অফিসিয়ালি বিকেম ইন্ডিয়াস ফাস্টেস্ট ট্রেন অপারেটিং ইন 160 কিলোমিটার/আওয়ার্স। যেটা কোন রুটে চলাচল করেছে এই স্পিডে 150? সেটা হচ্ছে দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম RRTS। এই রুটেতে আমাদের দিল্লি মিরাট RRTS এই রুটেতে আমাদের এই নমো ভারত ট্রেন অপারেশনালি হাই স্পিডে চলাচল করেছে। আচ্ছা, এই দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম নিয়ে একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন, সেটা হচ্ছে এই ভারতবর্ষের এটা হচ্ছে একমাত্র রুট যেখানে আমাদের নর্মাল ট্রেন এবং মেট্রো দুটো একই সঙ্গে কিন্তু চলাচল করতে পারে। সেটা কোথায়? না দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রান্সমিট সিস্টেম। এখানে মিরাট উত্তরপ্রদেশ, দিল্লি থেকে মিরাট বেশি রাস্তা নাই, 55-60 কিলোমিটার রাস্তা। এই রাস্তাতে আমাদের এই ট্রেনটা চলাচল করে। চলে যাব পরের কোশ্চেন। আমাদের ইন্ডিয়াস লার্জেস্ট প্যাসেঞ্জার রেলওয়ে
মানে কোন ট্রেন সব থেকে বেশি দীর্ঘ পথ অতিক্রম করে, সেটা পরের কোশ্চেন। সেটা হচ্ছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। আচ্ছা, এই যে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, এখান থেকে কি কি কোশ্চেন আসতে পারে? প্রথম কথা, এটা কতটা ট্রাভেল করছে? আমাদের 4286 কিলোমিটার ট্রাভেল করছে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস। আর এখান থেকে আসতে পারে এইটা কোন কোন স্টেটের ওপর দিয়ে গেছে এই বিবেক এক্সপ্রেস। দেখো, একদম ওপরে আছে গুয়াহাটি, মানে হচ্ছে আসাম, সবার প্রথমে আসাম, তারপরে আমাদের ওয়েস্ট বেঙ্গল। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ আমাদের নর্থ বেঙ্গল থেকে সাউথ বেঙ্গলে যাবার মুখে একটুখানি রাস্তা আমাদের বিহারে যায়। আচ্ছা, যখন ডিব্রুগড় থেকে আমাদের গুয়াহাটি যাচ্ছে তখন কিছুটা রাস্তা আমাদের নাগাল্যান্ড যায়, এটা নাগাল্যান্ড। আচ্ছা, এরপরে আমাদের ওড়িশা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তারপরে হচ্ছে আমাদের তামিলনাড়ু, তারপরে কিছুটা কেরালা, তারপরে আবার তামিলনাড়ু। তার মানে কটা স্টেট হলো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা স্টেটের ওপর দিয়ে আমাদের ক্যারি করে হচ্ছে আমাদের যে ট্রেন, যেটা ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, যার অপারেশনাল টাইম কম বেশি 100 ঘন্টা, মানে প্রায় 4 দিন সময় লাগে একবারে আসাম থেকে কন্যাকুমারী যেতে। আচ্ছা, লংগেস্ট রেলওয়ে ব্রিজ বগিবিল সেতু, এটা কোথায় অবস্থিত? এটা লোকেটেড অন ব্রহ্মপুত্র রিভার ইন আসাম। আসামের ওপরে ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত বগিবিল সেতু, যেটার দৈর্ঘ্য প্রায় 5 কিলোমিটার কিন্তু। আচ্ছা, এখানে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য, যে টলেস্ট রেলওয়ে ব্রিজ, এটা কিন্তু রিসেন্টলি পরীক্ষায় কোশ্চেনে এসেছে, এটা রিসেন্টলি উদ্বোধন হয়েছে, যার নাম হচ্ছে চেনাব ব্রিজ। চেনাব ব্রিজ আমাদের এই মুহূর্তে টলেস্ট রেলওয়ে ব্রিজ, যেটার উচ্চতা আইফিল টাওয়ারের থেকেও বেশি। দেখো, যার উচ্চতা দেখো 359 মিটার, আইফিল টাওয়ার তার থেকেও বেশি উচ্চতা। চন্দ্রভাগা নদীর ওপরে জম্মু কাশ্মীরে অবস্থান করছে। দিল্লি থেকে জম্মু থেকে বারামুল্লার রুট, এই রুটেতে চলাচল করছে যে ট্রেন, যার নাম আমাদের যে লাইনটা, যেটা চেনাব ব্রিজ, এখানে অবস্থান করছে। পরের কোশ্চেন, লংগেস্ট ইন্ডিয়াস লংগেস্ট রেলওয়ে স্টেশন, যেটা হচ্ছে শ্রী সিদ্ধারুদা স্বামীজি হুবেলি জংশন। এটা অবস্থিত কোথায়? এটা কর্ণাটকে অবস্থিত। আমাদের ট্রেন স্টেশন যে লম্বা হয়ে থাকে, এটা লম্বা হওয়ার পেছনে প্রধান কারণ কি জানো? কারণ হচ্ছে যখন কোনো একটা জায়গায় আমাদের হয়তো পাশাপাশি আমাদের প্ল্যাটফর্ম করার হয়তো জায়গা হয়তো নেই, তখনই আমাদের লম্বালম্বি প্ল্যাটফর্ম করতে হয়। দেখো, দুটো লাইন, এখানে আমি কতগুলো প্ল্যাটফর্ম করেছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা প্ল্যাটফর্ম করেছি। যখন এই পাশাপাশি জায়গা থাকবে না, তখন কি করতে হবে? তখন প্ল্যাটফর্মের সামনের দিকে একটা, মনে করো 1A, তারপরে আরও দূরে গিয়ে আর একটা, মানে 1B, এরকমভাবে প্ল্যাটফর্ম করে। আমাদের পশ্চিমবঙ্গের সবথেকে দীর্ঘতম আমাদের রেলওয়ে স্টেশন, যার নাম হচ্ছে আমাদের খড়গপুর। খড়গপুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের লার্জেস্ট রেলওয়ে স্টেশন, এই পয়েন্টটা কিন্তু নোট ডাউন করে রাখবে। আচ্ছা, এবার এই খড়গপুরেতে সামনাসামনি 2টো করে প্ল্যাটফর্ম আছে। আর আমাদের যে এই যে শ্রী সিদ্ধারুদা স্বামীজি হুবেলি জংশন, যেখানে সামনাসামনি 3খানা প্ল্যাটফর্ম আছে কিন্তু, এটা খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আচ্ছা, তার মানে 1 নম্বরে শ্রী স্বামীজি সিদ্ধারুদা, 2 নম্বরে গোরখপুর উত্তরপ্রদেশ, 3 নম্বর পয়েন্টটা মাথায় রাখবে কোল্লাম। কোল্লাম হচ্ছে কেরালা। আর 4 নম্বরে আমাদের খড়গপুর। পরের কোশ্চেন, ইন্ডিয়াস হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, এটা হচ্ছে আমাদের ঘুম জংশন। এটা হচ্ছে ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। এটা কিসের ওপর ভিত্তি করে হাইয়েস্ট হয়েছে? না, এটা আমাদের এই যে ন্যারো গেজ লাইন সব থেকে হাইয়েস্ট উচ্চতায় আছে আমাদের ভারতবর্ষের, এবং পশ্চিমবঙ্গের দুটো ক্ষেত্রেই হাইয়েস্ট জায়গায় আছে। সেটা 2258 মিটার উঁচুতে অবস্থান করছে এই ঘুম স্টেশন।
যদি বিশ্বের বলা হয়, বিশ্বের অবস্থিত চীনে, সেটা প্রায় 5000 মিটার উঁচুতে অবস্থিত। আমাদের চীনে অবস্থিত বিশ্বের সব থেকে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আর আমাদের ভারতের ক্ষেত্রে ঘুম হচ্ছে হাইয়েস্ট রেলওয়ে স্টেশন, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থান করছে। এটা কোন ট্রেন রুটের অন্তর্গত? এটা হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, পরীক্ষায় কোশ্চেন আছে। ঘুম স্টেশন এটা কোন রেলওয়ের অন্তর্গত? এটা দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, পরীক্ষায় কোশ্চেন আসতে পারে। নর্দার্ন রেলওয়ে, সাউদার্ন রেলওয়ে, নর্থ ইস্টার্ন রেলওয়ে, ইস্টার্ন রেলওয়ে, আমাদের নর্থ ইস্টার্ন রেলওয়ে, এই জাতীয় বিভিন্ন কোশ্চেন আসতে পারে। সেখানে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে উত্তর হবে। আচ্ছা, এটা ইউনেস্কো হেরিটেজ সাইট। এটা ইউনেস্কো হেরিটেজ সাইট কবে হয়েছে? এটা আমাদের 1999 সালে আমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তালিকায় যুক্ত হয়েছে আমাদের ঘুম স্টেশন, আমাদের দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। ঘুম স্টেশন নয়, দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। এই হিমালয়ান রেলওয়ে এটা বিশ্বব্যাপী 14th হাইয়েস্ট রেলওয়ে স্টেশন। আর এই যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, এটা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? এটা আপ টু এনজেপি থেকে, এনজেপি থেকে আপ টু দার্জিলিং, এই স্টেশনের মধ্যে গেছে হচ্ছে আমাদের এই ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ঘুম জংশন। আচ্ছা, এখান থেকে আরও কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা আমাদেরকে জানতেই হবে, সেটা হচ্ছে যে ট্রেন লাইন আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং হিমালয়ান রেলওয়ের যে ট্রেন লাইন, এই ট্রেন লাইনটা কিন্তু দেখো, এটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই সরু। আমাদের যদি ট্রেন লাইনের যদি প্রস্থের ওপর ভিত্তি করে ভাবা হয়, রেল লাইনকে 4টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্রডগেজ, দুটো লাইনের মধ্যে ডিফারেন্স মানে উইথ কত? 1.67 মিটার। তারপরে হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ হচ্ছে 1.43 মিটার। আচ্ছা, তারপরে হচ্ছে মিটার গেজ, যেটা 1.0 মিটার। আর একদম ছোট যেটা এইখানে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ন্যারো গেজ, যার দুটো লাইনের মধ্যে ডিফারেন্স হচ্ছে, এটাকে খালি উল্টে দেবে, 0.76 মিটার। মাথায় রাখবে কিন্তু এইরকমভাবে যে আমাদের কিন্তু এইরকম কোশ্চেন এসে থাকে যে আমাদের রেল লাইনের যে সেই উইথ কার কত, এবং সেখান থেকে কোশ্চেন আসে। ব্রডগেজ লাইন নর্মালি আমাদের বাড়ির পাশ দিয়ে যে ট্রেনগুলো গেছে, এগুলো সব ব্রডগেজ লাইনের মধ্যে পড়ে। আচ্ছা, আমাদের স্ট্যান্ডার্ড গেজ, এই স্ট্যান্ডার্ড গেজের উদাহরণ হচ্ছে এই মুহূর্তে আমাদের বিশ্বে যত মেট্রো রেল, যত আধুনিক ট্রেন, যত বুলেট ট্রেন, যত সুপারফাস্ট ট্রেন, সেইগুলো সব হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ লাইনের মধ্যে পড়ে। এছাড়াও আমাদের দিল্লি মেট্রো, আমাদের মুম্বাই মেট্রো, আহমেদাবাদ মেট্রো, এগুলোও কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড গেজে পড়ে। তবে কলকাতা মেট্রো এটা ব্রড গেজ লাইনেই পড়ে, কারণ এটা অনেক পুরনো লাইন। কারণ কলকাতা মেট্রো সব থেকে ওল্ডেস্ট মেট্রো, আমাদের 1984 এস্টাবলিশড হয়েছে আমাদের কলকাতা মেট্রো। পশ্চিমবঙ্গের এবং ভারতের সব থেকে ওল্ডেস্ট মেট্রো নেটওয়ার্ক, এবং ওয়ান অ্যান্ড অনলি নেটওয়ার্ক দ্যাট সার্কুলেটেড বাই ইন্ডিয়ান রেলওয়ে দ্বারা কন্ট্রোল করে। ইন্ডিয়ান রেলওয়ের যে জোন, ইন্ডিয়ান রেলওয়ের 19টা জোনের মধ্যে একটা জোন কিন্তু আমাদের কলকাতা মেট্রো নেটওয়ার্ক। আচ্ছা, এছাড়াও আমাদের দেখতে পাচ্ছ আমাদের মিটার গেজ, এই মিটার গেজ লাইন এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা নর্মালি আমাদের পশ্চিমবঙ্গে আর নেই, বাংলাদেশে কিছু কিছু ক্ষেত্রে আছে। আগেকার দিনে আমাদের যখন ব্রড গেজ ট্রেন ছিল না, তখন মিটার গেজ ট্রেন ছিল। আর একদম লাস্ট ক্যাটাগরি যেটাকে বলা হয় ন্যারো গেজ, এই ন্যারো গেজ যত মেট্রো রেল আছে, আমাদের যত ট্রাম লাইন আছে বলো হচ্ছে। আচ্ছা, ট্রাম লাইন, আমাদের কলকাতার ট্রাম লাইন এটা কোন গেজ? এটা হচ্ছে স্ট্যান্ডার্ড গেজ। আচ্ছা, যত আমাদের টয় ট্রেন আছে কলকাতা, আমাদের দার্জিলিং টয় ট্রেন, আমাদের কালকা সিমলা টয় ট্রেন, আমাদের নীলগিরি টয় ট্রেন, এছাড়াও আরও যত টয় ট্রেন বা মেলার টয় ট্রেন, সব টয় ট্রেন কিন্তু এই ন্যারো গেজে চলে। পরের কোশ্চেন, লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া, NH44, যেটা কোথা থেকে কোথায় গেছে? শ্রীনগর থেকে কন্যাকুমারী গেছে। ছবিতে দেখতে পাচ্ছ একদম শ্রীনগর থেকে কন্যাকুমারী গেছে। এখানে কিন্তু বেশ কিছু কোশ্চেন কিন্তু আসে, যেমন হচ্ছে আমাদের NH44 যে কোন শহরের ওপর দিয়ে যায়নি বা গেছে, এই শহরগুলো কিন্তু মাথায় রাখতে হবে। যেমন আমাদের হায়দ্রাবাদ, যেমন আমাদের আগ্রা, যেমন আমাদের দিল্লি, যেমন আমাদের সাগর, এরকম যত শহর আছে এই শহরের নামগুলো কিন্তু কম বেশি জানতে হবে আমাদের, বা একটা আইডিয়া থাকতে হবে যে ন্যাশনাল 44 কোন কোন স্টেট বা কোন কোন শহরের ওপর দিয়ে যেতে পারে। যেমন কোশ্চেন থাকতে পারে যে NH44 কোথা দিয়ে যায় না, হয়তো মুম্বাই অপশান দিল, মুম্বাই দিয়ে যাবে না। আচ্ছা, আর কোথা দিয়ে যাবে না? আবার হয়তো আমাদের এদিকে
বিশাখাপত্তনম অপশান দিল, যাবে না। চেন্নাই অপশান দিল, যাবে না। আমাদের রাজস্থানের কোনো একটা শহরের অপশান দিল, জয়পুর টয়পুর, যাবে না। তার মানে এইগুলো একটা কনসেপ্ট থাকতে হবে যে কোথা দিয়ে গেছে, কোথা দিয়ে যায়নি। আচ্ছা, এরপরে দেখো আমাদের চলে যাব পরের পরের পয়েন্টে। আচ্ছা দেখো, আমাদের শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে যার নাম হচ্ছে NH 548, যেটা মহারাষ্ট্রে অবস্থান করছে, এবং NH 118 যেটা ঝাড়খণ্ডে অবস্থান করছে। আচ্ছা, এইগুলো সম্বন্ধে একটুখানি জেনে নিই। আচ্ছা, আমরা যে ন্যাশনাল হাইওয়ে যে নামগুলো যে নতুন করে পরিবর্তন করা হয়েছে, এগুলো কিসের ওপর ভিত্তি করে পরিবর্তন করা হয়েছে, যদি একটা ছক বা একটা ড্র যদি করে রাখতে পারি তাহলে আমাদের ক্ষেত্রে খুব সুবিধা হবে। একটা উদাহরণ দিই। মনে করো আমাদের এটা হচ্ছে নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। আচ্ছা, যে ন্যাশনাল হাইওয়েগুলো আমাদের ইস্ট ওয়েস্ট ডিরেকশনে গেছে, ওকে, ইস্ট ওয়েস্ট ডিরেকশনে গেছে, ওপর থেকে নিচে নেমেছে, নর্থ থেকে সাউথের দিকে নামছে আস্তে আস্তে, সেইগুলো আমাদের অড নাম্বার, অর্থাৎ 1, 3, 5, 7, 9 এইভাবে গেছে। আচ্ছা, যেগুলো আমাদের ইস্ট থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, যেগুলো আমাদের নর্থ সাউথ ডিরেকশনে নামছে, সেইগুলো কি দিয়ে নাম রাখা হয়েছে? সেইগুলো আমাদের ইভেন নাম্বার 2, 4, 6, 8, 10, 12। আচ্ছা, এর কিছু এক্সাম্পল আমরা দিই। আচ্ছা দেখো, আমাদের কলকাতা থেকে শিলিগুড়ি গেছে, উত্তর দিকে যাচ্ছে, কলকাতা থেকে শিলিগুড়ি জাতীয় সড়কের নাম NH 12। আচ্ছা, আমাদের কলকাতা থেকে একটা রাস্তা দিল্লি গেছে, যেটার আগের নাম ছিল NH 2, এখন এর নাম হয়েছে NH 19। কেন NH 19? কারণ এটা আমাদের ইস্ট ওয়েস্ট ডিরেকশনে আছে, ইস্ট ওয়েস্ট ডিরেকশন মানেই হচ্ছে আমাদের অড নাম্বার, তাই NH 19। আচ্ছা, আমাদের চেন্নাই যে রাস্তায় গেছে, এটা নর্থ সাউথ ডিরেকশনে গেছে, চেন্নাই নিচের দিকে, কারণ নর্থ সাউথ ডিরেকশনে গেছে, নর্থ সাউথ ডিরেকশনে গেছে, সেই জন্য এটার ক্ষেত্রে আমাদের নাম্বার হচ্ছে 16, কারণ এটা একটা ইভেন্ট নাম্বার। আচ্ছা, এইরকমভাবে আমাদের কিন্তু মনে রাখতে হবে যে কোন ন্যাশনাল হাইওয়ে কীরকমভাবে নাম রাখা হয়েছে। মোটামুটি এই ছকেতে আমরা কিন্তু প্রত্যেকটা ন্যাশনাল হাইওয়ে উত্তর করে দিতে পারবো। চলো পরের কোশ্চেনে চলে যাব। আচ্ছা, লংগেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া, মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক। এটা যখন তৈরি করা হয় তখন নাম ছিল মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক, পরবর্তীকালে এটা অটল বিহারী বাজপেয়ী থেওরি নাভাসোভা অটল সেতু নামে পরিচিত, ছবিতে দেখতে পাচ্ছ। এটা আমাদের থেওরি থেকে নাভাসোভা পর্যন্ত গেছে, মুম্বাই থেকে নবী মুম্বাই পর্যন্ত এই সেতুটা বিস্তার লাভ করেছে, যেটার দৈর্ঘ্য প্রায় 22 কিলোমিটার, যার মধ্যে সমুদ্রের ওপর দিয়ে গেছে প্রায় 16-16.5 কিলোমিটার। এই সেতুটা সমুদ্রের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। এটা ভারতবর্ষের সবথেকে লংগেস্ট ব্রিজ, এটা ভারতবর্ষের সবথেকে লংগেস্ট আমাদের সি বিচ, এটা সি বিচ সবথেকে লংগেস্ট এবং অল ওভার লংগেস্ট বিচ। যদি বলা হয় লংগেস্ট রিভার বিচ, সেটা আমরা পরের পার্টে আলোচনা করব। দেখো, লংগেস্ট রিভার বিচ এটা ভূপেন হাজারিকা সেতু, এটা আর এক নাম ধোলা সাদিয়া সেতু, ধোলা থেকে সাদিয়ার মধ্যে বিস্তৃত। এটা কোন রাজ্যে অবস্থিত পরীক্ষায় কোশ্চেন আসবে না, কারণ এটা দুটো রাজ্যে অবস্থিত, একটা আসাম, একটা অরুণাচল প্রদেশ। এখানে ধোলা হচ্ছে অরুণাচল প্রদেশ, আর সাদিয়া হচ্ছে আসাম, ধোলা অরুণাচল প্রদেশ, ARP অরুণাচল প্রদেশ। আচ্ছা, এইটা কোন নদীর ওপরে অবস্থান করছে? এটা ব্রহ্মপুত্রের উপনদী লোহিত,
লোহিত একটা ব্রহ্মপুত্রের ট্রিবিউটারি, তার উপর অবস্থান করছে এই ভোলা সাদিয়া সেতু বা ভূপেন হাজারিকা সেতু। মাথায় রাখবে ভূপেন হাজারিকা, এই ভদ্রলোককে দেখলেই মাথায় রাখবে আসাম উত্তর হয়। ভূপেন হাজারিকা নিয়ে যা কিছু সব আসাম উত্তর। আচ্ছা, এটা লেন্থ কত? 9.2 কিমি এটা লেন্থ। আর এটা কারেন্টলি সেকেন্ড লার্জেস্ট ব্রিজ ইন ইন্ডিয়া। এটা ভারতবর্ষের এই মুহূর্তে সেকেন্ড লার্জেস্ট। আমাদের মুম্বাই অটল টানেলের পরেই এটা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট। পরের কোশ্চেন নেয়, হাইয়েস্ট রোড ইন ইন্ডিয়া। এই মুহূর্তে আমাদের বিশ্বের সব থেকে হাইয়েস্ট রোড কি আছে? রোড হচ্ছে মিগলা পাস। এটা এর আগে পর্যন্ত ছিল উমলিংলা পাস। এখন হাইয়েস্ট হয়েছে মিগলা পাস, যার উচ্চতা আমাদের 9,400 ফুট, সরি 19,400 ফুট যার উচ্চতা। মানে যদি আমি মিটারে কনভার্ট করি 6,000 মিটারেরও বেশি। এভারেস্টের উচ্চতা যদি 9,000 মিটার হয় তাহলে এটা প্রায় 6,000 মিটার। নর্মালি এই জায়গায় গেলে সাধারণ মানুষেরই শ্বাসকষ্ট শুরু হয়, মিলিটারি পার্সনদেরও হয়ে যায়। এবার এইখানেতে নর্মালি যাওয়ার ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন আছে, অক্সিজেন ক্যান, অক্সিজেন সিলিন্ডার নিয়ে যেতে হয়। প্রচুর মানুষ এখানেতে যেতে গিয়ে মারা গেছে। আর এই হাইয়েস্ট রোড এটাকে তৈরি করেছে কে? তৈরি করেছে বর্ডার রোড অর্গানাইজেশন, BRO। আমাদের যত ক্রিটিক্যাল রাস্তা, যত সীমান্তবর্তী রাস্তা, যত টাফেস্ট রাস্তা, এই রাস্তাগুলোকে, এই রোডগুলোকে সব তৈরি করে বর্ডার রোড অর্গানাইজেশন, যেটা কত সালে এস্টাবলিশড হয়েছে? 1960 সালে এস্টাবলিশ হয়েছে বর্ডার রোড অর্গানাইজেশন। আচ্ছা, হাইয়েস্ট রোড ইন ইন্ডিয়া মিগলা পাস, যেটা আমাদের লাদাখে অবস্থান করছে। আচ্ছা, আমরা কিছু কোশ্চেন উত্তর জেনে নেব। দেখো, হুইচ অফ দি ফলোইং স্টেটমেন্ট, পরীক্ষা এখান থেকে কি কি কোশ্চেন এসেছে? অ্যাবাউট দ্য বন্দে ভারত এক্সপ্রেস ইজ কারেক্ট। বন্দে ভারত এক্সপ্রেস সম্বন্ধে কোনটা কারেক্ট জিজ্ঞেস করেছে। আচ্ছা, বন্দে ভারত ইন্ট্রোডিউস বিটুইন মুম্বাই অ্যান্ড আহমেদাবাদ ইন 1989, না, এটা একদম ভুল অ্যান্সার। বন্দে ভারত আমাদের দিল্লি থেকে বারাণসী রুটে চলাচল করেছে। আচ্ছা, এটা আগের নাম ছিল ট্রেন 1020, না, ট্রেন 18, এটাও ভুল। দ্য ফার্স্ট সার্ভিস স্টার্টেড বিটুইন দিল্লি অ্যান্ড বারাণসী ইন 1919, একদম পারফেক্ট অ্যান্সার। ম্যাক্সিমাম অপারেশনাল স্পিড কত? স্পিড হচ্ছে 180, তার মানে এটাও ভুল। তার মানে এখানে রাইট অ্যান্সার অপশন সি। দেখতে পেয়েছো কিরকম ভাবে কোশ্চেন এখান থেকে এসে থাকে। পরের কোশ্চেনে চলে যাব। দ্য ফাস্টেস্ট অপারেশনাল ট্রেন সার্ভিস ইন ইন্ডিয়া রানিং অন দ্য দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম করিডোর ইজ টু। মানে দিল্লি মিরাট রিজিওনাল র্যাপিড ট্রানজিট সিস্টেম করিডোরে কোন ট্রেন চলাচল করেছে রিসেন্টলি? ফাস্টেস্ট অপারেশনাল ট্রেন সার্ভিস একটু আগে আলোচনা করেছি, যার নাম হচ্ছে নমো ভারত এক্সপ্রেস। আচ্ছা, তেজস এক্সপ্রেস ভারতের ওয়ান অ্যান্ড অনলি প্রাইভেট এক্সপ্রেস, যেটাকে কন্ডাক্ট করে থাকে IRCTC পরিচালনা করে। এটা একটা প্রাইভেট ট্রেন, ভারতবর্ষের ওয়ান অ্যান্ড অনলি। পরের কোশ্চেন, লংগেস্ট রেলওয়ে জার্নি ইন ইন্ডিয়া কভার্ড ডিব্রুগড় থেকে কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস হুইচ কানেক্ট টু স্টেটস লোকেটেড অ্যাট দ্য এক্সট্রিম এন্ড অফ ইন্ডিয়া। কোন দুটো স্টেটকে কানেক্ট করেছে? একটা হচ্ছে আসাম আর একটা হচ্ছে তামিলনাড়ু। অপশন এ রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ব্রিজ ইজ দ্য লংগেস্ট সি ব্রিজ ইন ইন্ডিয়া অলসো নোন অ্যাজ দ্য অটল সেতু? অটল সেতু, যার নাম হচ্ছে মুম্বাই ট্রান্স হারবার লিঙ্ক। সব এই বিষয়গুলোকে নিয়ে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছি আমি। হুইচ অফ দি ফলোইং পেয়ার্স ইজ কারেক্টলি ম্যাচ? এর মধ্যে কোনটা কারেক্টলি ম্যাচ? বগিবিল ব্রিজ লংগেস্ট রিভার ব্রিজ ইন ইন্ডিয়া, না, লংগেস্ট রেল ব্রিজ ইন ইন্ডিয়া, ভুল উত্তর। ঘুম রেলওয়ে স্টেশন হাইয়েস্ট রেলওয়ে স্টেশন ইন ইন্ডিয়া, রাইট অ্যান্সার। ন্যাশনাল হাইওয়ে 44 শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন ইন্ডিয়া, না, এটা লংগেস্ট ন্যাশনাল হাইওয়ে, এটা হচ্ছে রেল ব্রিজ। আচ্ছা, লাস্টেরটা ভূপেন হাজারিকা ব্রিজ লংগেস্ট রেলওয়ে ব্রিজ ইন ইন্ডিয়া, এটা হচ্ছে লংগেস্ট রিভার ব্রিজ ইন ইন্ডিয়া। তার মানে এখানে রাইট অ্যান্সার অপশন বি। চলো পরের পার্টটা শুরু করি। আমাদের ইন্ডিয়াস লার্জেস্ট ব্যাংক HDFC ব্যাংক, কিসের ওপর ভিত্তি করে এটা লার্জেস্ট মাপা হয়েছে? এটা টোটাল কনজিউমার সংখ্যার ওপর ভিত্তি করে নয়, এটা আমাদের হাইয়েস্ট মাপা হয়েছে বর্তমানে আমাদের এর কত ক্যাপিটাল আছে,
কোন ব্যাংকের কত ক্যাপিটাল তার উপর ভিত্তি করে ব্যাংকের হাইয়েস্ট, লোয়েস্ট, লার্জেস্ট, স্মলেস্ট এইগুলো মাপা হয়ে থাকে। সেদিক থেকে আমাদের সব থেকে লার্জেস্ট ব্যাংকের নাম আমাদের এইচডিএফসি ব্যাংক। এর ক্যাপিটাল অ্যামাউন্ট সব থেকে বেশি। এটা কিন্তু এক বছর আগের ডেটা এইচডিএফসি ব্যাংকের ক্যাপিটাল দেখতে পাচ্ছ, সেই তুলনায় স্টেট ব্যাংকের ক্যাপিটাল প্রায় অর্ধেক, এখন হয়তো আরও কমে গেছে। এই মুহূর্তে ভারতের 5টা ব্যাংকের মধ্যে, মাথায় রাখবে 5টা ব্যাংকের মধ্যে কিন্তু 4টে ব্যাংক প্রাইভেট আর একটা ব্যাংক একমাত্র গভর্নমেন্ট। আচ্ছা, লংগেস্ট ড্যাম আমাদের হীরাকুদ ড্যাম। কোথায় অবস্থিত? মহানদী নদীর ওপরে অবস্থিত হীরাকুদ ড্যাম, লংগেস্ট ড্যাম। আচ্ছা, আমাদের ড্যাম কি করে? জলকে ধারণ করে রাখে। নর্মালি ড্যাম কোথায় লংগেস্ট করার দরকার? নর্মালি প্লেন ল্যান্ড বা প্লেটু রিজিয়নে ড্যাম সবসময় লংগেস্ট করতে হয়। সেই হিসাবেই আমাদের হীরাকুদ সব থেকে লংগেস্ট ড্যাম। আমাদের কোথায় অবস্থিত? ওড়িশার মহানদীর ওপরে অবস্থিত। এবার বলি ড্যাম কোথায় হাইয়েস্ট করতে হয়। এটা হচ্ছে, মনে করো 3 দিকে বড় বড় পাহাড় আছে, একদিকটা যদি আমি বাঁধ দিতে পারি তাহলেই আমি জলকে ধরে রাখতে পারবো, তাহলেই আমি লার্জেস্ট করতে পারবো। আচ্ছা, সেদিক থেকে আমাদের হাইয়েস্ট ড্যাম কি? তেহেরি ড্যাম। তেহেরি ড্যাম হচ্ছে আমাদের হাইয়েস্ট ড্যাম। কোথায় অবস্থিত? এটা হচ্ছে ভাগীরথী রিভার, উত্তরাখণ্ডের ভাগীরথী রিভার। আমাদের যে গঙ্গার আর এক নাম ভাগীরথী, গঙ্গার ভাগীরথী নাম। এটা আমাদের গঙ্গার গোমুখ গুহা থেকে গঙ্গা নদী যখন উৎপত্তি লাভ করেছে তখন নাম ছিল ভাগীরথী। আমরা পৌরাণিক কথায় বলি ভগীরথ গঙ্গাকে মাথায় করে নিয়ে এসেছে, সেই ভগীরথ থেকে এসেছে ভাগীরথী। দূর পর্যন্ত এসেছে যতক্ষণ না অলকানন্দা গঙ্গার সঙ্গে মেশে। তার মানে ভাগীরথী রিভার এদিক দিয়ে এসেছে, আবার এদিক দিয়ে এসেছে অলকানন্দা রিভার। এই অলকানন্দা এবং ভাগীরথী এর মিলিত প্রবাহের নাম কি? মিলিত প্রবাহের নাম গঙ্গা। তার মানে এই তেহেরি ড্যাম ভাগীরথী নদীর ওপরে উত্তরাখণ্ডে অবস্থান করছে। দেখতে পাচ্ছ এটা কতটা উঁচু ড্যাম। এটা উচ্চতা হচ্ছে 260 মিটার। এবার যদি বলা হয় যে হাইয়েস্ট স্টিপ সাইড ড্যাম, মানে স্ট্রেট গ্র্যাভিটি ড্যাম, মানে সব থেকে খাড়া, এই যে ড্যামটা দেখতে পাচ্ছ অনেক স্লেপ, অতটা খাড়া নয়, আমাদের ভাগরানাঙ্গাল। এটা হচ্ছে হাই স্টিপ সাইড ড্যাম, যেটা ভাগরানাঙ্গাল ড্যাম, যেটা আমাদের কোথায় অবস্থিত? শতদ্রু নদীর ওপরে, সুতলেজ রিভারের ওপরে পাঞ্জাবে অবস্থান করছে আমাদের কোন ড্যাম? যেটার নাম হচ্ছে ভাগরানাঙ্গাল ড্যাম। এটার হাইট যদি বলা হয় 230। তার মানে যদি ধরা হয় এটা হচ্ছে এই মুহূর্তে সেকেন্ড হাইয়েস্ট ড্যাম ভাগরানাঙ্গাল ড্যাম। কোনটা কোন রিভারের ওপরে? পরীক্ষায় কোশ্চেন আছে কিন্তু। আচ্ছা, এরপরে দেখো ইন্ডিয়াস ওল্ডেস্ট চার্চ সেন্ট থমাস সিরো মালাবার চার্চ, এটা কোথায় অবস্থান করছে? এটা হচ্ছে পেরিয়ার ডিস্ট্রিক্ট অফ কেরালায় অবস্থান করছে সেন্ট থমাস সিরো মালাবার চার্চ। এটা ওল্ডেস্ট চার্চ। এটা কবে এস্টাবলিশড হয়েছে? এটা 52 এডিতে এস্টাবলিশ হয়েছে। কাদের দ্বারা? বাই সেন্ট থমাস অ্যাপোস্টেল, এর দ্বারা আমাদের এস্টাবলিশড হয়েছে সব থেকে ওল্ডেস্ট চার্চ সেন্ট থমাস চার্চ। তার মানে ভাববে আমাদের যে চার্চ, ওল্ডেস্ট চার্চ ব্রিটিশরা বা পর্তুগালদের দ্বারাই কিন্তু তৈরি হয়নি, এটা অনেক আগে থেকেই আমাদের ভারতবর্ষে খ্রিস্টান ধর্ম আগমন হয়েছে, সেখান থেকে তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে আমাদের লার্জেস্ট চার্চ, এটা হচ্ছে ক্ল্যাভেরি চার্চ, ক্ল্যাভেরি টেম্পল বা ক্ল্যাভেরি চার্চ। এটা কোথায় অবস্থান করছে? এটা হায়দ্রাবাদে অবস্থান করছে। এটা কিসের ওপর হাইয়েস্ট হয়েছে? এটা মেম্বারশিপের ওপরে, এখানে সদস্য সংখ্যা সব থেকে বেশি, এটা লার্জেস্ট চার্চ। আর যদি লেডি অফ ডলার ব্যাসিলিয়া, এটা হচ্ছে কেরালায় অবস্থান করছে, এটা হচ্ছে এরিয়ার ওপর ভিত্তি করে লার্জেস্ট চার্চ। তার মানে এই ব্যাসিলিকা চার্চ এটা হচ্ছে এরিয়ার ওপর ভিত্তি করে হাইয়েস্ট চার্চ, লার্জেস্ট চার্চ। আচ্ছা, ইন্ডিয়াস লার্জেস্ট মস্ক তাজুল ইসলাম মস্ক ভোপালে, এটা কিসের ওপর ভিত্তি করে? এরিয়ার ওপর ভিত্তি করে। আচ্ছা, এবারে এটা তাজুল মসজিদ, এটা প্রাইমারি বিল্ড বাই নবাব শাহজাহানের বেগম অফ ভোপাল। নবাব শাহজাহান বেগম অফ ভোপাল, ভোপালের যিনি বেগম ছিলেন তিনি এটাকে তৈরি করেছেন। পরবর্তীকালে এটাকে কমপ্লিট করেছেন তার কন্যা সুলতান জাহান বেগম।
এটা তৈরি করেছে ভোপালে অবস্থিত লার্জেস্ট মস্ক। কিসের ওপর ভিত্তি করে? এরিয়া নয়, এটা এরিয়া ছাড়াও কতজন মানুষ একসঙ্গে বসে প্রে করতে পারে তার উপর ভিত্তি করে এটা সব থেকে বড় চার্চ। ইন্ডিয়াস লার্জেস্ট টেম্পল কি? কাশী রঙ্গনাথ স্বামী টেম্পল। এটা কিছু কোথায় অবস্থিত? তিরুচিরাপল্লী, তামিলনাড়ুতে অবস্থান করছে। কিসের ওপর ভিত্তি করে মাপা হয়েছে? এটা এরিয়ার ওপর ভিত্তি করে ইন্ডিয়াস লার্জেস্ট টেম্পল। হাইয়েস্ট উচ্চতার ওপর ভিত্তি করে নয়, কিন্তু এটা এরিয়ার ওপর ভিত্তি করে হাইয়েস্ট টেম্পল। আচ্ছা, এই যে টেম্পল দেখতে পাচ্ছ, এই টেম্পল তামিলনাড়ুতে অবস্থান করছে। এই টেম্পলকে বলা হয় যে দ্রাবিডিয়ান স্টাইলের টেম্পল। নর্মালি আমাদের নর্থ বেঙ্গলে যে টেম্পল দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের নাগারা স্টাইলের টেম্পল, যেখানে টেম্পলের মুখটা অনেকটা ছুচালো থাকে। আমাদের দ্রাবিডিয়ান স্টাইলের টেম্পল, যেখানে মন্দিরের চূড়াটা এরকম কাটা টাইপের থাকে, তাকে বলা হয় হচ্ছে আমাদের নাগারা স্টাইলের, দ্রাবিডিয়ান স্টাইলের টেম্পল। তার মানে দ্রাবিডিয়ান স্টাইল এবং নাগারা স্টাইল সম্বন্ধে বুঝতে পারলে, এবং এই দুটোর মিক্সিং যেখানে দেখতে পাওয়া যায় সেটার নাম হচ্ছে ভেসারা স্টাইলের টেম্পল। এখানে ওপরটা এরকম গোলাকার টাইপের একটা আস্তরণ দিয়ে নিযুক্ত থাকে। ভেসারা স্টাইল অফ টেম্পল, যেটা মূলত কর্ণাটক রিজিয়নে দেখতে পাওয়া যায়। নর্থ ইন্ডিয়াতে নাগারা স্টাইল, সাউথ ইন্ডিয়াতে নর্থ ইন্ডিয়াতে দ্রাবিডিয়ান স্টাইল, নর্থ ইন্ডিয়াতে নাগারা স্টাইল, এবং মিডিল ইন্ডিয়া বা কর্ণাটক রিজিয়নে ভেসারা স্টাইল। এই তিনটে স্টাইল অফ আর্কিটেকচার আমাদের ভারতবর্ষে দেখতে পাওয়া যায়। ইন্ডিয়াস লার্জেস্ট শিডিউল ট্রাইব হচ্ছে ভিল। কিসের ওপর ভিত্তি করে ভিল ট্রাইব? এদের জনসংখ্যা সব থেকে বেশি। ভারতবর্ষে 2011 সালের সেন্সাস অনুসারে ভারতবর্ষের টোটাল পপুলেশন ছিল 121 কোটি। 121 কোটি জনসংখ্যার মধ্যে আমাদের ভিল হচ্ছে প্রায় 4 কোটি। 4 কোটি মানুষ হচ্ছে ভিল। আর স্মলেস্ট হচ্ছে সেন্টিনালিস। এরা কোথায় বসবাস করে? দেখো, ভিল পার্টিকুলার কোনো স্টেটে বসবাস করে না। এরা আমাদের ভারতবর্ষেরই আমাদের গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, মধ্যপ্রদেশ এই রিজিয়নে বসবাস করে হচ্ছে ভিল ট্রাইব। কিন্তু সেন্টিনালিস এরা খুব ছোট। এরা আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত সেন্টিনাল আইল্যান্ডে বসবাস করে এই সেন্টিনালিস দ্বীপপুঞ্জ। এদের জনসংখ্যা ওই মেরে কেটে 25 জন। ভাবো, এদের জনসংখ্যা 4 কোটি, এদের 25 জন। ভারতবর্ষের একমাত্র জনজাতি যারা ক্যানিবাল মানে মাংস খায়, মানুষ খায়, তারা হচ্ছেন এই ভিল ট্রাইব। পরের কোশ্চেন, ইন্ডিয়াস লার্জেস্ট ট্রিবিউটারি যমুনা। কার ট্রিবিউটারি? গঙ্গা ট্রিবিউটারি, লার্জেস্ট ট্রিবিউটারি। আচ্ছা, ইন্ডিয়াস লার্জেস্ট দোয়াব কোথায়? গঙ্গা যমুনা দোয়াব, লার্জেস্ট দোয়াব। ইন্ডিয়াস লার্জেস্ট দোয়াব কাকে বলা হয়? দুটো নদীর আমাদের মাঝামাঝি যে অঞ্চল, যেখানে পলি পড়ে চাষবাস ভালো হয়, সেই অঞ্চলকে দোয়াব অঞ্চল বলা হয়। নর্মালি এইটা একটা নদী, এইটা একটা নদী এখানে মিশেছে। দোয়াব কাকে বলা হয়? শুধু এইটুকু জায়গাকে নয়, এই অঞ্চলকে দোয়াব বলা হয়। আচ্ছা, ইন্ডিয়াস লার্জেস্ট রিভার আইল্যান্ড, এটা মাজুলি। এটা ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত। এই যে ছবিতে দেখতে পাচ্ছ, ব্রহ্মপুত্র নদী এবং তার মাঝে অবস্থিত একটা দ্বীপ, যেটাকে রিভার আইল্যান্ড বলা হয়। এটা ইন্ডিয়ার নয়, এটা এশিয়ার সেকেন্ড হাইয়েস্ট এই রিভার আইল্যান্ড। আচ্ছা, ইন্ডিয়াস লংগেস্ট ক্যানেল ইন্দিরা গান্ধী ক্যানেল, যাকে রাজস্থান ক্যানেল বলা হয়ে থাকে। এটা ম্যানমেড একটা ক্যানেল, যেটা ইন্দিরা গান্ধীর সময় তৈরি করা হয়েছিল। রাজস্থানে অবস্থিত শতদ্রু নদী থেকে জল রাজস্থানের মরুভূমি অঞ্চলে পৌঁছে দেওয়ার জন্য এটাকে তৈরি করা হয়েছে। ইন্ডিয়াস হাইয়েস্ট লেক গুরুদংমাল লেক, নর্থ সিকিম। অনেকেই বেড়াতে গেছো বা যাবে, তারা গিয়ে অবশ্যই দেখবে যে লেকটাকে, যার নাম গুরুদংমাল লেক বলা হয়। এই গুরুদংমাল লেক সারা বছর মোটামুটি ফ্রিজ হয়ে থাকে, কিন্তু এই লেকের একটা পার্সনের জল এটা কিন্তু সারা বছর নরম থাকে বা বরফ জমে না। আমাদের তিবেটিয়ান দালাই লামা এখানে আশীর্বাদ করেছিলেন, এবং সেই জন্য এই লেকের এই বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। আচ্ছা, ইন্ডিয়াস লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক কোথায় অবস্থান করছে? উলার, জম্মু অ্যান্ড কাশ্মীরে অবস্থান করছে উলার। এটা হচ্ছে লার্জেস্ট ফ্রেশ ওয়াটার লেক। এবার যদি বলা হয় ইন্ডিয়াস লার্জেস্ট সল্ট ওয়াটার লেক কোথায় অবস্থান করছে, সেটা সম্বর, রাজস্থান। এটা হচ্ছে লার্জেস্ট সল্ট ওয়াটার লেক। আচ্ছা, এটা ইনল্যান্ড সল্ট ওয়াটার লেক। দেখো, ইনল্যান্ড কেন? সমুদ্রের ধারে যে লেকগুলো আছে সেগুলোতে এমনিই সল্ট ওয়াটার। এটা ইনল্যান্ড, এর সঙ্গে কোনো সমুদ্রের যোগাযোগ নেই, তাও এটা লবণ জল পাওয়া যায়।
প্রচুর নুন উৎপাদন হয় এই জায়গা থেকে। ইন্ডিয়াস লার্জেস্ট লেগুন কোথায়? চিল্কা। এটা কোথায় অবস্থিত? ওড়িশাতে অবস্থিত চিল্কা লার্জেস্ট লেগুন। আচ্ছা, ইন্ডিয়াস লার্জেস্ট বা লংগেস্ট ব্যাক ওয়াটার লেক কোথায় অবস্থান করছে? ভেম্বানাদ লেক ইন কেরালা। এটা হচ্ছে ব্যাক ওয়াটার লেক। ব্যাক ওয়াটার লেক কাকে বলে হয়? কয়াল। এটা নদীর ছেড়ে আসা বাঁক বা ছেড়ে আসা অংশ, ছেড়ে আসা শাখা নদীকে আমরা ব্যাক ওয়াটার লেক বা কয়াল বলে থাকি। এটা হচ্ছে কোথায় অবস্থান করছে? ভেম্বানাদ লেক কেরালাতে অবস্থান করছে। কেরালাতে আমরা যখন বেড়াতে যাই বা বিভিন্ন টিভিতে দেখি, বিভিন্ন হাউস বোটে থাকার ব্যবস্থা আছে, সেখানে বিভিন্ন প্রতিযোগিতা হয় জলের ওপরে, স্নেক বোট রেস, সেইগুলো সব কিন্তু হয়ে থাকে কোথায়? না আমাদের ভেম্বানাদ লেক কেরালাতে, বা ভেম্বানা ওখানে যেহেতু কয়াল আছে সেখানেতে এগুলো হয়ে থাকে। লেগুন কাকে বলা হয়? নর্মালি লেগুনের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে যার একদিকটা সমুদ্রের সঙ্গে যুক্ত থাকে, সমুদ্র থেকে নোনা জল যুক্ত হয় এবং সেখানেতে লেগুন উৎপন্ন হয়ে থাকে। পরের কোশ্চেন, ইন্ডিয়াস হাইয়েস্ট ওয়াটারফলস কুঞ্চিকুল ওয়াটারফলস কোথায় অবস্থিত? বারাহি নদীতে অবস্থান করছে আমাদের কুঞ্চিকুল ওয়াটারফলস, যেটা একটা মাল্টিপ্লাঞ্চ ওয়াটারফলস, যেটার টোটাল উচ্চতা প্রায় 450 মিটার প্লাস। কিছু জায়গা থেকে জল নিচে পড়ছে কাঞ্চিকুল ওয়াটারফলস। এছাড়াও আমরা মেঘালয় যারা বেড়াতে যাই তারা গিয়ে দেখি নো কালিকাই ওয়াটারফলস, তারপরে সেভেন সিস্টার ওয়াটারফলস। নো কালিকাই হচ্ছে আমাদের ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট ওয়াটারফলস, হাইয়েস্ট ওয়াটারফলস, সরি, উচ্চতার দিক থেকে। আর যদি বলা হয় আয়তনের দিক থেকে সব থেকে লার্জেস্ট কোনটা, তাহলে সেটার উত্তর হবে হচ্ছে আমাদের ছত্তিশগড়ে অবস্থিত, যেটাকে ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে, সেই ওয়াটারফলস চিত্রকূট ওয়াটারফলস, ছত্তিশগড়, যেটা ভারতের নায়াগ্রা বলা হয়ে থাকে। আচ্ছা, ইন্ডিয়াস লার্জেস্ট স্টেডিয়াম নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এটা শুধু ইন্ডিয়ার লার্জেস্ট নয়, এটা ইন্ডিয়া ছাড়াও বিশ্বের মধ্যে লার্জেস্ট স্টেডিয়াম। কিসের ওপর ভিত্তি করে? আমাদের দর্শকের ওপর ভিত্তি করে। অডিয়েন্স, কত অডিয়েন্স একসঙ্গে খেলা দেখতে পারে? এখানে 132 1,32,000 মানুষ একসঙ্গে বসে খেলা দেখতে পারে যে স্টেডিয়াম, তার নাম গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়াম। এর আগের নাম কি ছিল? মোতেরা স্টেডিয়াম, MOTERA। এর আগের নাম মোতেরা, MORA, মোতেরা স্টেডিয়াম, এই স্টেডিয়ামের আগের নাম। আচ্ছা, ইন্ডিয়াস টলেস্ট বিল্ডিং কোথায় অবস্থান করছে? এটা হচ্ছে প্যালেস রয়্যাল। প্যালেস রয়্যাল এটা মুম্বাই অবস্থান করছে। এটা 320 মিটার, যেটাতে 88 ফ্লোর আছে। আমাদের কলকাতার হাইস্ট বিল্ডিং দ্য 42, যার ফ্লোরের সংখ্যা 68 সম্ভবত। এর প্রায় 88 ফ্লোর আছে। প্যালেস রয়্যাল এই হোটেলটার নাম। ইন্ডিয়াস টলেস্ট পিলার কুতুব মিনার। পিলার, টলেস্ট স্কাল্পচার মানে স্ট্যাচু অফ ইউনিটি, যেটা সর্দার বল্লভভাই প্যাটেল স্ট্যাচু দেখতে পাচ্ছ। এটা শুধু ভারতের নয়, এটা বিশ্বের সব থেকে উঁচু স্ট্যাচু, সর্দার বল্লভভাই প্যাটেলের স্ট্যাচু। আমাদের আহমেদাবাদ গুজরাটে সবরমতী নদীর তীরে এই 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 স্ট্যাচুটাকে তৈরি করা হয়েছে। টলেস্ট ক্লক টাওয়ার ইন ইন্ডিয়া, এটা হুইসানাবাদ ক্লক টাওয়ার। এটা কোথাও কত উচ্চতা? 67 মিটার উচ্চতা। এটা লখনৌতে অবস্থান করছে। পরের কোশ্চেন, ইন্ডিয়াস লার্জেস্ট ডিস্ট্রিক্ট কি? কচ্ছ ডিস্ট্রিক্ট, এটা হচ্ছে লার্জেস্ট ডিস্ট্রিক্ট। আচ্ছা, ইন্ডিয়ার স্মলেস্ট ডিস্ট্রিক্ট কি? এটা হচ্ছে মাহে। মাহে হচ্ছে গুজরাট, এটা হচ্ছে স্মলেস্ট ডিস্ট্রিক্ট। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, আমাদের ডিস্ট্রিক্ট সব থেকে বড় এই যে আমাদের কচ্ছ ডিস্ট্রিক্ট। কচ্ছ হচ্ছে গুজরাটের এই অঞ্চল জুড়ে হচ্ছে কচ্ছ ডিস্ট্রিক্ট, মানে গুজরাটের প্রায় ম্যাক্সিমাম অংশ হচ্ছে কচ্ছের মধ্যে পড়ে। আর মাহে পন্ডিচেরিতে অবস্থান করছে। পন্ডিচেরির লোকেশনটা খুব ইন্টারেস্টিং, জানো তো? একটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে, যার নাম ইয়ানাম, ইয়ানাম, এটা অন্ধ্রপ্রদেশে অবস্থান করছে। আচ্ছা, তারপরে হচ্ছে পন্ডিচেরি, যেটা তামিলনাড়ুতে অবস্থান করছে। আচ্ছা, তারপরে হচ্ছে কারাইকাল,
KRAIKAL, কারাইকাল, এটা পন্ডিচেরিতে অবস্থান, সরি আমাদের তামিলনাড়ুতে অবস্থান করছে। আর মাহে, মাহে হচ্ছে আমাদের কেরালায় অবস্থান করছে, কেরালাতে অবস্থান করছে যার নাম সেটা হচ্ছে মাহে। মানে চারটে আলাদা আলাদা অঞ্চলে চারটে আলাদা ডিস্ট্রিক্ট নিয়ে তৈরি হচ্ছে আমাদের যে রাজ্য, যে ছোট জেলাটার নাম হচ্ছে পন্ডিচেরি। আচ্ছা চলো আজকে কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করি। এই জায়গা থেকে কি কোশ্চেন এসেছে? হুইচ অফ দি ফলোইং ড্যামস বিল্ড অ্যাক্রস দ্য মহানদী রিভার ইজ দ্য লার্জেস্ট ড্যাম ইন ইন্ডিয়া? মহানদী নদীর ওপরে তৈরি হওয়া সব থেকে বড় ড্যামের নাম কি? সেটা হচ্ছে তেহেরি ড্যাম। কোথায় অবস্থান করছে? তেহেরি ড্যাম উত্তরাখণ্ডে অবস্থান করছে। আচ্ছা, ভাগরা নাঙ্গাল, এটা হচ্ছে পাঞ্জাবে অবস্থান করছে। হীরাকুদ ড্যাম, এটা মহানদী নদীর ওপরে ওড়িশাতে অবস্থান করছে। সর্দার সরোবর ড্যাম, এটা উত্তর হবে না, এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, হীরাকুদ ড্যাম। Highest dam in India constructed across the Bhagirathi river in Uttarakhand is? ভাগীরথী নদীর ওপরে উত্তরাখণ্ডে অবস্থান করছে কোন ড্যাম, যার নাম হচ্ছে তেহেরি ড্যাম। তেহেরি ড্যাম ভাগীরথী নদীর ওপরে উত্তরাখণ্ডে অবস্থান করছে। এগুলো সব এসএসসি PYQ এর কোশ্চেন। পরের কোশ্চেন, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য লার্জেস্ট লেগুন ইন ইন্ডিয়া লোকেটেড ইন ওড়িশা? লার্জেস্ট লেগুন, লেগুন কাকে বলা হয়? যেটা হচ্ছে ব্যাকওয়াটার, সরি আমাদের এটা হচ্ছে সমুদ্রের সঙ্গে যার টাচ আছে সেরকম অঞ্চলকে লেগুন বলা হয়। লেগুন, সব থেকে বড় লেগুন হচ্ছে চিল্কা। মাথায় রাখবে, যদি লেক, লেগুন, কয়াল এই জাতীয় কিচ্ছু না বলে, যদি অল ওভার সেন্সে উত্তর দেয়, তাহলে এরিয়া ওয়াইজ সব থেকে বড় অঞ্চল হচ্ছে আমাদের ভেম্বানাথ কয়াল, এর এরিয়া সব থেকে বড়। তারপরে হচ্ছে চিল্কা, তারপরে হচ্ছে উলার, তারপরে হচ্ছে আমাদের সম্বর। এই চারটে সিকোয়েন্স মাথায় রাখবে। সবার প্রথমে ভেম্বানাথ কয়াল, এর এরিয়া সব থেকে বড়, তারপরে চিল্কা, তারপরে হচ্ছে আমাদের উলার, তারপরে হচ্ছে সম্বর। উলার হ্রদ, ডাল লেক নাম শুনেছ নিশ্চয়ই, সব এগুলো জম্মু কাশ্মীরে অবস্থান করছে। হুইচ ইজ দ্য লার্জেস্ট রিভার আইল্যান্ড ইন ইন্ডিয়া লোকেটেড ইন দ্য ব্রহ্মপুত্র রিভার ইন ইন্ডিয়া? ব্রহ্মপুত্র নদীর ওপরে কোন রিভার আইল্যান্ড তৈরি হয়েছে? যার নাম হচ্ছে মাজুলি। এটা রিসেন্টলি দ্বীপ তৈরি করে দেওয়া হয়েছে, এটাকে মাজুলি দ্বীপ হয়ে গেছে এখন। তোমাদের ইন্ডিয়ার হাইয়েস্ট, লংগেস্ট, লার্জেস্ট এই ক্লাস এখানেটি শেষ হয়েছে। তোমরা এই ক্লাসটিকে খুব সুন্দর করে খাতায় নোট করে রাখবে। আশা করি এই জায়গা থেকে কোশ্চেন তোমাদের আসবে না। এর সেকেন্ড পার্ট নিয়ে আমি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আসব। আশা করি ভিডিওটিকে ভালো লেগেছে। সকলকে এখানেই গুড বাই, সকলে ভালো থেকো। আমাদের আইসি একাডেমির সঙ্গে যদি যুক্ত হতে চাও তাহলে এই যে নিচে দেওয়া নাম্বার, এই যোগাযোগ করে নিতে পারো। এবং এখানে প্রতিটা বিষয় ফ্যাকাল্টিরা ক্লাস নিয়ে থাকে। এখানে WBCS, SSC, রেল, ব্যাংক এবং আদার্স এক্সামের জন্য সেপারেট আলাদা আলাদা ব্যাচ আছে। আমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাচ আলাদা, SSCর ব্যাচ আলাদা, WBCS এর ব্যাচ আলাদা, রেল ফোকাস ব্যাচ এবং ব্যাংকিং ব্যাচ, এগুলো সব কিন্তু সেপারেট ব্যাচ কিন্তু আমাদের আছে। তোমরা প্রতিটা বিষয়ের এক্সপার্ট ফ্যাকাল্টি পাবে আমাদের আইসি একাডেমির তরফ থেকে। এছাড়াও আমি রজত স্যার তোমাদের সঙ্গে আছি। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং স্ট্যাটিক জিকের গাইড তোমাদেরকে আমি করে থাকি। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও বা আরও কিছু তথ্য জানতে চাও তাহলে এই নাম্বারে তোমরা যোগাযোগ করে। সকলকে বাই, সকলে ভালো থেকো।